রোজের কথায় জিমিন হাসলো। এরপর রোজ চিন্তিত কণ্ঠে বলল, ছেলে দুইটা আজ উঠলো বাসায়, সারাদিন গোছগাছ করেছে, এখনো নাকি বাকি আছে, বোধহয় রান্না বান্নাও করতে পারেনি। আমাদের উচিত প্রতিবেশী হিসেবে ওদের কিছু খাবার পাঠানো। কথাটা শুনে জিমিনের হাসি হাসি মুখ কেমন গোমরা হয়ে গেল। খ্যাক খ্যাকে গলায় বলল, কেন কেন, এখন খাবারও পাঠাতে হবে কেন? আমরা কি ওদের জন্য রান্না করেছি নাকি? রোজ তখন বলল, এমন করে কথা কেন বলছিস জিমিন? রান্না না করলেও বা খাবার তো কম নেই আমাদের, ওদের দিলেও তোর ভাগে কম পড়ে যাবে না। তোর মনে নেই আমরা যখন প্রথমবার তেদের বাসার সামনে বাসা নিয়েছিলাম, তখন তের মামনি আমাদের রান্না করে দিয়ে গেছিলেন। সেই রান্না খেয়ে হাত চেটে পুটে তো খুব বলেছিলে, মা ওনারা কত ভালো, তাহলে এখন অন্যকে খাবার দিলে কি সমস্যা? তে তার মামনির কথা শুনে বুকটা ভারী হয়ে এলো। মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা। জিমিনেরা প্রথম পাশাপাশি ওঠার সময় জেনি নিজ হাতে খাবার দিয়ে এসেছিলেন। সে বাটি ভরে আবার খাবার নিয়ে এলো ফ্রক পরা ছোট্ট জিমিন। এরপর দুজনের আলাপ, বন্ধুত্ব, কি আনন্দ মাখা দিনগুলোই না ছিল। জিমিন এখনো তের জীবনে একইভাবে রয়ে গেল, কিন্তু তার মামনি। তে তখন মনে মনে ভাবলো, আচ্ছা মামনি কেমন আছে? আর ইয়ঞ্জন, ইয়ঞ্জনের কি খবর? আমার ছোট্ট ভাই যে আমাকে ছাড়া এক মিনিটও থাকতে পারতো না, না জানি আমার ছোট্ট ভাইটা কেমন আছে। আর লিসাপু, লিসাপু কি বিদেশ চলে গেছে? কতদিন সবাইকে দেখি না। তের ভাবনার মাঝে রোজ তখন তেকে ডাকলো। তে ধ্যান ভেঙে তাকালো। রোজ তখন তেকে বলল, যাও তো মা, বাটিতে করে একটু ভাত তরকারি দিয়ে এসো তো তোমার স্যারকে। তে যে উঠতে যাবে অমনি জিমিন চেঁচিয়ে উঠলো আর বলল, না ও কেন যাবে, ও এমনি বোকাশোকা, আর ছেলেগুলো কেমন না কেমন, ওকে আমি কিছুতেই ওদের ঘরে পাঠাবো না। রোজ তখন অতিষ্ঠ হয়ে বলল, উফ এই মেয়েটাও না, আচ্ছা বেশ ওকে যেতে হবে না, তাহলে তুমি নিয়ে যাও। জিমিন চোখ প্রকট করে বলল, আমি যাব। রোজ এবার নাক ফুলিয়ে বলল, এবার বলো না যে তুমিও যাবে না, তুমিও যেতে চাচ্ছ না, তেকেও পাঠাতে চাচ্ছ না, সমস্যাটা কি জিমিন তোমার? মায়ের উষ্ণ চোখ মুখ দেখে দমে গেল জিমিন। ভয় ভয় বলল, আচ্ছা যাচ্ছি যাচ্ছি, দিয়ে আসছি খাবার তোমার ওই সাধের প্রতিবেশীকে। জিমিন হন হন পায়ে রান্নাঘরে যায়। তেও গিয়ে পেছনে দাঁড়ালো। রোজ তেকে বলল, এতদিন ধরে বান্ধবীকে কিছু শেখাতে পারোনি? তোমার মতে একটু নরম হওয়া শেখাও, একটু ভদ্রতা শেখাও, মেয়ে মানুষ এত কর্কশ হলে হয়? জিমিন ওখান থেকে জবাব দিল, হ্যাঁ ওর মতোই নরম হই আর সবাই পায়ে পিষে চলে যাক, এটাই তো চাও মা তুমি, তাই না? তে মিহি আওয়াজে বলল, তুই একটু মাথাটা ঠান্ডা কর না রে, আমার কাছে দে, আমি বেড়ে দিচ্ছি। জিমিন তখন চোখ পাকিয়ে বলল, একদম কথা বলবি না, তাহলে তোকেও এই বাটির মধ্যে ভরে নিয়ে যাব, তারপর তোর স্যারকে দিয়ে বলবো, এই নিন আপনার ছাত্রীকে এনেছি, এখন একটু শিক্ষা দিন গুরু। তে নিঃসহায়ের মতো চুপ করে থাকে। জিমিন গট গট করে বেরিয়ে গেল। রোজ কপাল চাপড়ে বলল, হে আল্লাহ, এইটুকু মেয়ের এত তেজ, একে কোন ছেলে বউ বানিয়ে নেবে কে জানে। অপরদিকে সুগার মন বিষণ্ণতায় ভরা, জানালার দিকে চেয়ে বসে আছে, চোখে জল, হাতে মানিব্যাগ, যার ফ্রন্ট পকেট থেকে বেরিয়ে আছে লিসার সুন্দর একটা ছবি। সুগা বৃদ্ধাঙ্গুল ছবির উপর আলতো করে বোলালো, ক বছরের ভালোবাসাময় দিনগুলো চিত্রের ন্যায় হানা দেয় তার চোখের সামনে। ব্যথাতুর ঢোক গিলল সুগা, আমি এখনো আগের মতোই তোমাকে ভালোবাসি লিসা, এই ভালোবাসা একটুখানিও কমেনি জানো, অথচ সবাই বলে তোমায় ভুলে যেতে, সব ভুলে সুন্দর করে বাঁচতে। সব কি এতই সহজ লিসা? প্রথম প্রেম, জীবনের প্রথম নারীকে এত অনায়াসে ভুলে যাওয়া যায় না। আমি তো শুরু থেকেই জানতাম তুমি আমায় নিয়ে কখনো সিরিয়াস ছিলেই না। এতটুকু না বোঝার মতো তো বোকা আমি নই, কিন্তু কোন এক ব্যর্থ আশায় বুক বাঁধা ছিল। ভেবেছিলাম আমি আমার মতো করে ভালোবাসবো, একদিন তুমিও ঠিক এইভাবে আমাকেও কাছে টানবে। হয়নি, আমি শত চেষ্টা করেও পারিনি তোমার মন গলাতে। অতগুলো দিনে আমার ভালোবাসা একটুও ছুঁতে পারেনি তোমায়। জীবনে বাঁচার জন্য আমাকে নয়, আমার টাকাটাকেই এত বড় করে দেখলে লিসা। একবার আমাকে বেছে নিয়েই দেখতে না হয়, জান দিয়ে দিতাম তোমাকে সুখে রাখার জন্য। জিমিন দেখলো দরজা হাঁ করে খোলা। সে বাইরে দাঁড়িয়ে থমথমে গলায় ডাকলো, কেউ কি আছেন বাড়িতে? সাড়া এলো না। জিমিন আবারও ডাকলো, এবারও কোনো আওয়াজ আসলো না। জিমিন তখন ভাবলো, ধুর, বাড়িতে কেউ নাই নাকি? এতবার ডাকলাম কেউ কোনো উত্তরই দিচ্ছে না। জিমিন ফেরত আসতে নিয়েও থামে। মায়ের কথাটা মনে করে মায়াও হলো, সত্যিই তো
হতে পারে ওনারা এখন কেউই কিছু খেতে পারেনি। বাসা অদল বদল করা তো আর চারটিখানি কথা না, যতবার ওরা বাসা পাল্টেছে জীবন বেরিয়ে গিয়েছে ওর। ভাবলো খাবার যখন নিয়ে এসেছি তখন রেখেই যাব। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ভেতরে ঢুকলো জিমিন। বসার ঘর খালি। জিমিন টেবিলের উপর রাখতে গিয়ে চোখ পড়লো সোজাসুজি শোবার ঘরে। গোছালো জিমিন। সুগা জানালার সামনে থম মেরে বসে আছে। এবার মেজাজ বিগড়ে গেল মেয়েটার। মনে মনে ভাবলো কি অভদ্রের দলবল বাসাতেই আছে, অথচ অতক্ষণ ধরে যে এত চেঁচিয়ে ডাকছি ইচ্ছে করে কেউ সাড়া দেয়নি। জিমিন এবার রুমের সামনে গিয়ে দাঁড়ালো। একেবারে রাগী কণ্ঠে বলল, এই আপনারা কেমন মানুষ হ্যাঁ? জিমিনের কথা শুনে সুগা লিসার ছবি থেকে চোখ সরিয়ে জিমিনের দিকে তাকালো। জিমিনকে হঠাৎ এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হয়ে গেল সুগা। আর বলল, আপনি আপনি কিভাবে ঢুকলেন? এ ঘরে এলেন কি করে? জিমিন আশেপাশে চেয়ে জায়গা খুঁজলো খাবার রাখার। একটা টেবিল দেখে এগিয়ে যেতে যেতে বলল, ঢুকেছি দরজা দিয়ে আর এসেছি পায়ে হেঁটে, বুঝেছেন? সুগা মাথা কাত করলো আগের মতো, তবে এখনো বুক ধুপ ধুপ করছে। নতুন জায়গা আবার জাঙ্কুকও নাই। জিমিন খাবার রেখে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমার মা অনেক ভালো মানুষ। ওনার ধারণা আপনারা কাজের চাপে এখনো না খেয়ে বসে আছেন, তাই খাবার দিয়েছেন। আমি একদম নিয়ে আসতে চাইনি, এরকম জোর করে পাঠালেন আর কি। যাকে না খেলে খেয়ে নেবেন, আর খেলে রাতের জন্য রেখে দেবেন, তখন কাজে লাগবে। সুগা ছোট করে বলো, এসবের কি দরকার ছিল? জিমিন তখন বলো, সেসব মা জানে, আমি তো শুধুমাত্র। এরপর সুগার মুখের দিকে তাকিয়ে জিমিন চুপ হয়ে গেল। দেখলো সুগার চোখের কোণে পানি জমে আছে। তখনই জিমিন সুগাকে বলল, আপনি কি কাঁদছিলেন মিস্টার ঢ্যাঁড়স? সুগা হতভম্ব হল, ভ্যাবাচাকা খেলো। সুগা মুখটা ঘুরিয়ে চোখ এর পানি মুছে জিমিনকে বলল, কই না তো, কান্না করবো কেন? জিমিন ভালো করে সুগাকে দেখার চেষ্টা করলো। মনে মনে ভাবলো, একটা ছেলে কি কারণে কাঁদতে পারে? লাইফ নিয়ে ডিপ্রেসড, নাকি চাকরি পাচ্ছে না এই কারণে? সেই সময়ে জিমিনের চোখ গেল মেঝেতে পড়ে থাকা ওয়ালেটের দিকে। সে তাড়াতাড়ি করে সুগার মানিব্যাগটা তুলতেই লিসার পাসপোর্ট সাইজের ছবিটা সে দেখতে পেল। তখনই সাথে সাথে সুগা তার হাত থেকে ছো মেরে মানিব্যাগটা নিয়ে নিল আর বলল, কারো জিনিস পারমিশন ছাড়া ধরতে হয় না, আপনি কি জানেন না? জিমিন তখন বলল, আরে আপনি এভাবে রাগ করছেন কেন? আপনার বুঝি ব্রেকআপ হয়েছে মিস্টার ঢ্যাঁড়স, তাই তো কান্না করছেন তাই না? আর তাই তো এই কারণেই এই ওয়ালেটটা আমার হাত থেকে এভাবে ছো মেরে নিয়ে চলে গেলেন। জিমিন তখন বলল, আমি কাঁদবো কি হাসবো সেটা আমার ব্যাপার, আপনি কি আমাকে এগুলো বলার? জিমিন তখন বলল, আমি মোটেও কেউ নেই, তারপরও একটা কথা বলছি, একটা গার্লফ্রেন্ড চলে যাওয়ায় আপনি সত্যিভাবে কাঁদছেন মিস্টার ঢ্যাঁড়স? ছেলে মানুষ কি এতটাই দুর্বল হয় নাকি? সুগা তখন তার ছেলের হাসি দিয়ে বলল, আপনার কাছে হয়তো ব্যাপারটা তুচ্ছ, আমার কাছে নয়, কারণ আমি ভালোবেসেছিলাম। আপনি কখনো কি কাউকে ভালোবেসেছেন? খাবারের জন্য ধন্যবাদ, আমাকে এখন একটু একা ছাড়বেন প্লিজ, একা থাকতে চাই আমি। আবার ভেবে বসবেন না আপনাকে আমি তাড়িয়ে দিচ্ছি। কেমন যেন মন খারাপ হয়ে গেল জিমিনের। শব্দহীন মাথা ঝাঁকিয়ে চুপচাপ হাঁটা ধরলো। দরজায় গিয়ে আবারও ফিরে তাকালো সুগার দিকে। সুগা ওয়ালেট থেকে চোখ সরিয়ে জানালার বাইরে তাকালো। জিমিন তখন মনে মনে ভাবলো, কাউকে ভালোবেসে না পাওয়ার কষ্ট কি এত বেশি? অপরদিকে লিসা আর ইয়োনো এখনো এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে। ইয়োনো ফোন নিয়ে ব্যস্ত। লিসা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, ইয়োনো নিজেও নড়ছে না, কিছু বলছেও না। লিসা তখন মনে মনে ভাবলো, সারাদিন এখানেই থাকার প্ল্যান করছে নাকি? গাড়ি আসবে না ওর? লিসা এবার আর ধৈর্য ধরে রাখতে পারলো না। সে তখন ইয়োনোকে জিজ্ঞেস করলো, কি হলো ইয়োনো, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? তোমার গাড়ি আসবে কখন? ইয়োনো তখন বললো, এই তো ক্যাব বুক করেছি, চলে আসবে। লিসা নাক মুখ কুঁচকে বললো, ক্যাব? ক্যাব কেন? তোমার নিজের গাড়ি নেই? ইয়োনো ফোন থেকে মুখ তুলে লিসার দিকে তাকালো। 2 সেকেন্ড ওর দিকে তাকিয়ে কিছু না বলেই একটু হাসলো। একটু পর ক্যাব আসতেই লিসার মেজাজটা খারাপ হয়ে গেল। মনে মনে ভাবলো, ইয়োনোর গাড়ি থাকতে সে ক্যাবে যাবে কেন? এরপর বাধ্য হয়ে ক্যাবে উঠে তারপর ইয়োনোকে বলল, আমরা ক্যাবে যাচ্ছি কেন ইয়োনো? তোমার নিজের গাড়ি নেই? ইয়োনো তখন বলল, না আমার কোনো গাড়ি নেই। লিসার মনটা খারাপ হলো। এরপর তারা থামলো একটা আলিশান ভবনের সামনে। লিসা ভবনটাকে দেখে তার যেন মাথা খারাপ হয়ে গেল। হাসি মুখে ইয়োনোকে বলল, এটা তোমার বাড়ি? ইয়োনো তখন বলল, চুপচাপ নামো। লিসা মনে মনে ভাবলো, থাক গাড়ি নেই তো কী হয়েছে, এত সুন্দর একটা বাড়ি তো আছে, এটাই আমার জন্য যথেষ্ট। লিসার কথা শুনে ইয়োনো হাসলো। লিসা তখন বলল, কি ব্যাপার, আমি যা বলছি তুমি এভাবে হাসছো কেন? ইয়োনো তখন বলল, হাসার মতো কথা বলছো এই কারণেই হাসছি, এবার চলো ভেতরে।
লিসার মাথায় কিছুই ঢুকছে না। এক ঝাঁক প্রশ্ন নিয়ে চললো ইওনোর পেছন পেছন। ইওনো গ্রাউন্ড ফ্লোর ফেলে যখনই লিফটে উঠতে যাবে তখনই হঠাৎ করে কোন একটা বিদেশি মেয়ে এসে ঝাঁপিয়ে পড়লো ইওনোর বুকে আর বলতে লাগলো, ও মাই ডিয়ার, আই মিস ইউ। এভাবে একটা মেয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়া ইওনোর মোটেও বিরক্ত প্রকাশ পেল না মুখে, বরং দেখে মনে হচ্ছে সে যেন এগুলোতে অনেক আগে থেকেই অভ্যস্ত। সে তখন মেয়েটাকে জড়িয়ে ধরে বলল, আই মিস ইউ টু জেনি। অপরদিকে মুখের উপর হঠাৎ এক দলা পানির ঝাপটায় ঘুম থেকে লাফিয়ে উঠল সুগা। ভয়ার্থ চোখে তাকিয়ে বলল, কে কে? ঘুম ঘুম চোখ দুটো স্পষ্ট হতেই দেখলো তার সামনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা। ওটার পানি মেরেছে সুগার মুখে। সুগা হতবুদ্ধি হয়ে বলল, কি হলো? এভাবে গ্লাসের পানি ছুঁড়ে মারলি কেন আমার মুখে? জাঙ্কুক তখন একটু বিরক্ত নিয়ে বলল, তোকে এখানে ঘুমাতে এনেছি, তাহলে খেয়ে দিয়ে তো মানুষ রাতে ঘুমাবেই নাকি নাচানাচি করবে? আপাতত কিছুদিন তোর ঘুম বন্ধ। সুগা মাথা চুলকিয়ে বলল, ঘুম বন্ধ মানে? জাঙ্কুক ঘুরে হাঁটা ধরলো, ছোট করে বলে গেল, ফলো মি। সুগা নিরুপায় হয়ে উঠে বসলো, পিছু নেয় জাঙ্কুকে। জাঙ্কুক সোজা তার রুমে গিয়েছে, বসেছে টেবিলের নিকট থেকে একটা চেয়ার টেনে। সুগা আসলে আরেকটা দেখিয়ে বসতে বলল। বসলো সুগা, তখনও কিছু বোঝেনি। চাপ জাঙ্কুকের ইশারা মতো বসলো। ঘড়ির দিকে তাকালো, রাত তখন বাজে 1টা। সুগা তখন মেজাজটা খারাপ করে বলল, এই তুই কি এখন আবার পড়বি নাকি? জাঙ্কুক তখন একটু হেসে বলল, হ্যাঁ টিচার, আর তুই আমাকে এখন পড়াবি?